স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। এবারে জানাবো খবরের বিস্তারিত। বিশ্বজুড়ে প্রতিনিয়ত যেখানে যুদ্ধের হুমকি, সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা অসম্ভব, কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারত পাকিস্তান যুদ্ধাবস্থা প্রসঙ্গ তুলে তিনি এই সময়ে বাংলাদেশের প্রস্তুতি না নেওয়া আত্মঘাতী বলেও মন্তব্য করেছেন। তবে শান্তির দিকে হাত বাড়ানোর কথাও উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা। স্বাধীনতার পরপরই ১৯৭১ সালের ২৮শে ডিসেম্বর যাত্রা শুরু হয় বাংলাদেশ বিমান বাহিনীর। এরপর মনোবল আর দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এখন শক্তি, শান্তি আর আকাশে নির্ভরতার প্রতীক এই বাহিনী। বুধবার দুপুরে ঢাকা সেনানিবাসের কুর্মিটোলায় বীর উত্তম একে খন্দকার ঘাঁটিতে বিমান বাহিনীর বার্ষিক মহড়া আকাশ বিজয় ২০২৫ পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বিমান বাহিনীকে আরও আধুনিকায়নের কথা বলেন। বিমান বাহিনীতে ভবিষ্যতে অত্যাধুনিক যুদ্ধ বিমান, হেলিকপ্টার, পরিবহন বিমান, রেডার, সারফেস টু এয়ার মিসাইল, ইউএভি সংযোজনের জন্য সরকার বিমান বাহিনীকে সর্বোত্তম সহযোগিতা প্রদান করবে। দেশপ্রেম ও পেশাদারিত্বই আগামী দিনের নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল ভিত্তি। বিশ্বে যুদ্ধাবস্থার বিষয় তুলে ধরে নিজেদের প্রস্তুতির উপর জোর দেন ডক্টর ইউনূস। আমিও যুদ্ধবিরোধী মানুষ। পৃথিবীতে যুদ্ধ হোক এটা আমরা কামনা করি না। যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়, কাজে যুদ্ধ প্রস্তুতি সম্বন্ধেও একটা ঘোরতর আপত্তি। কিন্তু এমন বিশ্বে আমরা বাস করে প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে, তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে। ভারত পাকিস্তান উত্তেজনা প্রসঙ্গেও কথা বলেন প্রধান উপদেষ্টা। তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে। সকালের খবরে দেখলাম হয়তো গুজব আজকেই শুরু হয়ে যাবে যুদ্ধ। এরকম পরিস্থিতিতে আমরা বাস করি। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী, এবং প্রস্তুতি নিতে হলে আধা আধি প্রস্তুতির কোনো জায়গা নেই। এটা এমন এক পরিস্থিতি, জয়ই তার একমাত্র অপশন, পরাজয় এখানে কোনো অপশন হতে পারে না। এর আগে বিমান বাহিনীর মহড়া পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান। বাহিনীকে সামনে আরও এগিয়ে নিতে নানা বিষয়ে আলোচনা করেন কর্মকর্তাদের সাথেও। আজকাল যুদ্ধ এত ব্যয়বহুল একটা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর মানবিক করিডোর নিয়ে পরিষ্কার কোনো ধারণা নেই বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এ নিয়ে জাতীয় সংলাপ প্রয়োজন। পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে সংলাপ শেষে দলগতভাবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে এবং বিচার চলাকালে নিবন্ধন স্থগিতের দাবি জানান নাহিদ ইসলাম। এই মানবিক করিডোরের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল কনসার্ন দেখিয়েছে, বক্তব্য দিয়েছে। আমরা সেই বক্তব্যগুলোর সাথে একমত পোষণ করছি যে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য অবশ্যই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নেওয়া প্রয়োজন ছিল। কারণ এই সরকার কিন্তু একটা কনসেনসাসের ভিত্তিতেই তৈরি হয়েছে বা পরিচালিত হচ্ছে। যে বিচার চলাকালীন সময় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা, নিবন্ধন স্থগিত করা ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন। আমরা আমাদের অবস্থান বলেছি, ওনারাও এ বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন। নির্ধারিত সময়ে আইন মন্ত্রণালয়ের মতামত না আসায় নির্বাচনী ট্রাইব্যুনালের আদেশ বাস্তবায়ন করতেই ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র করে গেজেট দিয়েছে ইসি, জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি আরও জানান, রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে কক্সবাজারের ৫৬টি এলাকায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। বুধবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বসে চতুর্থ কমিশন সভা। এজেন্ডা ছিল কক্সবাজারের সব ইউনিয়নে কত রোহিঙ্গা আছে তা শনাক্ত করে বাদ দেওয়ার প্রক্রিয়া নির্ধারণ নিয়ে আলোচনা। বৈঠক শেষে কথা বলেন নির্বাচন কমিশনের মুখপাত্র আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, রোহিঙ্গারা যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হতে পারে সেজন্য ভোটার তালিকা হালনাগাদে ৫৬টি এলাকায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে আপনার রোহিঙ্গারা যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে সেই জন্য আমাদের যে বিশেষ এলাকা আছে ৫৬টা উপজেলাকে সংশ্লিষ্ট করে সেগুলো আমরা নিয়মিতভাবে আমরা হালনাগাদ করে থাকি। আর রোহিঙ্গাদের তারপরেও প্রতারণামূলকভাবে যদি কেউ ঢুকে যায় সেটা প্রাত্যহিকভাবে আমাদের বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র করে গেজেট প্রকাশ নিয়ে প্রশ্নের জবাবও দেন তিনি। আপনি কিন্তু আদালতের রায়কে চ্যালেঞ্জ করছেন।
আদালত নির্বাচনের একটা ফলাফল বাতিল করে অন্যভাবে ফলাফল ডিক্লেয়ার করার জন্য ডেফিনিটিভ একটা নির্দেশনা দিয়েছেন। আমরা আদালতের রায় বাস্তবায়ন করেছি। আমার মনে হয় অন্য আলোচনা, পলিটিক্যাল আলোচনা আপনাকে আদালতের রায়ের বাইরে গিয়ে করতে হবে। এ সময় আশু বাস্তবায়নযোগ্য 10 থেকে 12টি বিষয়ে সুপারিশ আইন মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। যেগুলো বাস্তবায়ন করা সম্ভব। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। আগামী মাসের প্রথম সপ্তাহে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সম্ভাব্য তারিখ 4 থেকে 6 মে। ফ্লাইটের স্কেডিউল বিবেচনায় চূড়ান্ত হবে তারিখ। ডিবিসি নিউজকে একথা জানিয়েছেন বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত। তবে এই যাত্রায় মায়ের সঙ্গে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসছেন না বলে উল্লেখ করেছেন তিনি। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়াকে আনতে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা চেয়ে চিঠি দিয়েছে বিএনপি। এর পরিপ্রেক্ষিতে কাতার থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুতের কাজ চলছে বলেও উল্লেখ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। দলের চেয়ারপারসনের দেশে ফেরা নিয়ে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে বিএনপি। খালেদা জিয়ার সঙ্গে তার 2 পুত্রবধূর আসার কথা রয়েছে। সৌদি আরবের ভিসার অনলাইন প্ল্যাটফর্ম মঙ্গলবার রাতে সচল হলেও তা আশানুরূপ সাড়া দেয়নি। এখনও ভিসা হয়নি 19,000-এর বেশি হজ যাত্রীর। সংকট সমাধানে কাজ করছে সরকার। এরই মধ্যে চিঠি দেওয়া হয়েছে সৌদি সরকারকে। বুধবার দুপুর 2:15 বিমান বাংলাদেশের ফ্লাইটে করে সৌদি আরবে যাওয়ার কথা ছিল নাসিরউদ্দিন মিয়ার দম্পতি। স্ত্রীর ভিসা ও টিকিট ঠিকঠাক থাকলেও বিপত্তি বাধে স্বামীর বেলায়। স্বামীর ভিসা না হয় ওই ফ্লাইটে যেতে পারেনি তারা। এ নিয়ে দুজনে আছেন দুশ্চিন্তা। আমাদের সবকিছুই সম্পূর্ণ হয়েছিল খুব ভালোভাবে। তো ওনারা বললো যে 3 দিনের মধ্যে ভিসা হয়ে যাবে। আমাদের আজকে 2টা ফ্লাইট ছিল, তারপরে আমার বরের ভিসা হয় নাই, কারণ আজকে যেহেতু ওনার হয় না আমি তো একা যেতে পারবো না। এই জন্য আমাদের এটা পরবর্তীতে স্থগিত করা হলো। আপাতত আজকে আমাদের যাওয়া হচ্ছে না, তো এই আর কি একটু ছন্দপতন হলো আর কি। এবার মোট 87,100 জন হজযাত্রীর মধ্যে ভিসা হয়েছে 67,333 জনের। এখনও বাকি অন্তত 19,000 জনের। এই সমস্যা সমাধানে সৌদি সরকারকে চিঠি দিয়েছে ধর্ম উপদেষ্টা। এই ভিসাগুলো যাতে সঠিকভাবে আমরা পাই, এজন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয় ইতিমধ্যেই সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে উদ্দেশ্য করে একটি ডিও লেটার প্রেরণ করেছেন এবং ওনারা এই বিষয়টা নিয়ে সেখানেও সভা করেছেন। ভিসা সংক্রান্ত জটিলতা যারা নির্ধারিত ফ্লাইটে সৌদি আরবে যেতে পারছে না তাদের বিষয়ে কাজ করছে হজ অফিস। সৌদিস্থ হজ অফিসের আমাদের কাউন্সিলর এবং কনসাল হজ তারা কিন্তু নিয়মিতই হজ ও উমরা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছেন এবং তারা আমাদেরকে আশান্বিত করেছেন যে কয়েকটি ভিসা ইতিমধ্যে পেন্ডিং রয়েছে, সেগুলো দ্রুতই নিষ্পত্তি হবে। এবার 87,100 জন হজযাত্রীর বিপরীতে বিমান বাংলাদেশ সহ 3টি এয়ারলাইন্স মোট ফ্লাইট 234টি পরিচালিত হচ্ছে। মাহমুদুল্লাহ সানাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়েছেন চেম্বার আদালত। সন্ধ্যায় আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এই আদেশ দেন। এর আগে তার জামিন প্রশ্নে রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি আতোয়ার রহমান খান এবং আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ চিন্ময় কৃষ্ণকে জামিন দেন। কয়েক ঘন্টার মধ্যে রাষ্ট্রপক্ষ তা স্থগিত চেয়ে আবেদন করে। এই মামলায় জামিন চেয়ে চিন্ময় কৃষ্ণ দাসের করা আবেদনের শুনানি নিয়ে গত 4 ফেব্রুয়ারি হাইকোর্ট রুল দিয়েছিলেন। আবেদনকারীকে কেন জামিন দেয়া হবে না তার রুলে জানতে চাওয়া হয়। ক্রিকেট খেলা নিয়ে বন্ধুদের সাথে ঝগড়া, এর জেরে পিটিয়ে হত্যা করে মরদেহ ফেলে দেওয়া হয় নদীতে। নিখোঁজের একদিন পর কিশোর রাহাতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনা চট্টগ্রামের চাঁদগাঁও হামিদচর এলাকায়। হত্যায় জড়িত অভিযোগে নিহত কিশোরের 4 বন্ধুকে আটক করা হয়েছে। বাবা মায়ের স্বপ্ন ছিল একদিন বড় ক্রিকেটার হবে রাহাত, তাই জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট একাডেমিতে ভর্তি করিয়ে দেওয়া হয় তাকে। চাঁদগাঁও সানোয়ার স্কুলের 7ম শ্রেণীর শিক্ষার্থী ছিল রাহাত। মঙ্গলবার স্কুল থেকে বাসায় ফিরে না আসলে পরিবারের সদস্যরা থানায় জিডি করেন। ক্রিকেট খেলা নিয়ে গত 2 মাস আগে তার সহপাঠী ওয়াহিদের সাথে ঝগড়া হয়। এর জেরে খেলার প্রলোভন দেখিয়ে হামিদচর নির্জন এলাকায় নিয়ে গিয়ে তাকে হত্যা করে। হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন পরিবারের সদস্যরা। বাড়াবাড়ি যে সময় বাড়ছিল মাথার উপর রাখে দিচ্ছে একটা টেনশন,
মানুষকে কীভাবে মারবে আজকে 2 মাস 3 মাস ধরে সুযোগটা পাই নাই। পরীক্ষা দেওয়ার পরে ওই ছেলে আমার বাচ্চারা মনে বলছে পরীক্ষা তো শেষ হয়েছে, এখন আজ ক্লাস করতে হবে না, তাহলে আমরা যাইয়া খেলবো। তো আমার ছেলে ক্রিকেট খেলার লাগে পাগল। আমরা যাদেরকে সন্দেহ করছিলাম ওনাদেরকে বাহা থেকে অ্যারেস্ট করা হয়েছে পুলিশের মাধ্যমে। তারপর ওনারাই তথ্য দিচ্ছে যে ওনারা ওই জায়গায় হামিদচর বেরিবাদ সাগর পাড়ে ওনাকে ওখানে মেরে নদীতে ভাসিয়ে দিয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে 4 জনকে আটক করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সকালবেলা আমরা ডুবুরি দল সহ এই যে নদীর পাড়ে, যে কর্ণফুলী নদীর পাড়ে গিয়ে আমরা তখন তার লাশ পাওয়া যায়, সেটা ভাসমান লাশ পাওয়া যায় এবং ডুবুরি দলের মাধ্যমে আমরা লাশটাকে ওখান থেকে উদ্ধার করে তার বাবা মাকে থেকে সংবাদ দিলে তারা এসে এটা তার ছেলের লাশ বলে এটা শনাক্ত করে। সামাজিক মূল্যবোধের অভাবে কিশোররা জড়িয়ে পড়ছে নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে, তাই অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ পুলিশের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। এই ছিল ডিবিসি সংবাদে। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।